বাবার পথে হাঁটলেন তারেক রহমান। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শাহপাড়া থেকে কর্মযজ্ঞের সূচনা। এবার ওই যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই, সাফ জানালেন সড়কমন্ত্রী। বড় পরিবর্তন, র্যাবের উচ্চ পদে ডিজি হলেন হাবিব। সিআইডি প্রধান মোসলেদ ঢাবি-জবির ভিসি নিয়োগ হতে পারে আজ, আলোচনায় 2 অধ্যাপক। প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, ফ্লাইট স্থগিত। এবং শেষ মুহূর্তে রিচার্লিসনের গোল, লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম। অ্যানফিল্ডে সমর্থকদের দুধ্বনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর 12:30টার দিকেই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা। কৃষি, সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনর্খনন করা হবে। প্রথম পর্যায়ে 54টি জেলায় চলবে এই কর্মসূচি। এর আগে সকাল 9:30 একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচি স্থলে যান প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের আগের 2 দিন যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহাসড়কের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা, অবৈধ স্ট্যান্ড, বাজার ও চলমান সংস্কার কাজকে দায়ী করা হচ্ছে এই পরিস্থিতির জন্য। তবে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ঈদ এলেই ঘরমুখো মানুষের ঢল নামে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। রাজধানী থেকে কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়কেই চলাচল করে হাজার হাজার যানবাহন। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে বাজার ও অবৈধ স্ট্যান্ড, যততত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিংয়ের কারণে প্রতি বছরই এই সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গোমতী সেতুর টোল প্লাজায় ধীরগতির যানবাহন এবং মহাসড়কের বিভিন্ন অংশে সড়ক ও জনপথ বিভাগের চলমান সংস্কার কাজ। ফলে ঈদ যাত্রায় আবারও দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। গাড়ি অনেক গতিতে ছুটে আসে, এখানে খুব স্লো হয়ে আস্তে আস্তে মানে 4-5 কিলোমিটার স্পিডে আইসা আপনার তারপরে যায়। এখানে প্রচণ্ড পরিমাণে আর প্রচণ্ড আকারে মানে ঈদের মৌসুমে যদি এরকম রাস্তার কাজ হয় তাহলে তো অটোমেটিকলি জাম হবেই। আর মনে করেন যে এখন তো যা অবস্থা আছে, আমার মনে হয় ঈদ শুরু হলে এখান থেকে গাড়ি ঘোড়া চলতেই পারবে না। যে অবস্থা হয়েছে, যে অবস্থা আমার গাড়ি ঘোড়া, রাস্তার কাজ, এগুলোর জন্য তো মানুষ আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের। এবার ঈদ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দির বলদাখাল থেকে চট্টগ্রামের বারবকুণ্ড বাজার পর্যন্ত মহাসড়কের 27টি যানজট প্রবণ স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব এলাকায় থাকবে বিশেষ নজরদারি। মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাস স্ট্যান্ড, নিমসার বাজার, পদুয়ার বাজার, বিশ্ব রোড, মিয়া বাজার, 14 গ্রাম বাজার সহ বেশ কয়েকটি এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবস্থা আসলে খারাপ। আমি চান্দিনা থেকে দামে ভরে গাড়ি নিয়ে আস্তে 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 করে এই পর্যন্ত আসছি। চিন্তা করে আমার প্রায় 2 ঘন্টা লাগছে এই পর্যন্ত আসছে। মানে আসলে এটা ঈদের মৌসুমে কাজ করাটা আসলে এটা বাঞ্ছনীয় না। মানুষের ভোগান্তি চরম উঠে গেছে, এর মধ্যে আরো বেশি হবে।
মধ্যে আরো ভোগান্তি হয়। মানুষ মনে করেন যে ঘন্টা 3 ঘন্টা মানে কুমিল্লা এলাকা পার হতে পারবে না। আমরা চিটাগাং যাত্রী, আমরা এখান থেকে যাইতে আমাদের কুমিল্লা বিশ্বনাথ পাড়িতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যায়। এখানে ধরেন যে নিজের মতো জাম লাগবে স্বাভাবিক, রাস্তার কারণে গাড়িটা গতিতে নামে এখানে জাম লাগে, আর আবার লাগবো ঈদের মৌসুমে জাম লাগবে। দাম আমাদের পাঁচটা হয়ে গেছে, 2-3 দিনের ভিতরে রাস্তাটা ক্লিয়ার করবো এটা, আর এই পাঁচটা ধরলে ঈদের পথ। ঈদে ঘরমুখ মানুষের বিড়ম্বনা কমাতে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এই দাউদকান্দি থেকে মিয়া বাজার পর্যন্ত যে কুমিল্লা অংশটা, এখানে যে কয়টা থানা আছে ততটা কিউআরটি টিম থাকবে। পাশাপাশি আমাদের অফিস থেকে অতিরিক্ত আরো একটা টিম থাকবে, মোট 5টা টিম থাকবে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা জানি মহাসড়কে কিছু চ্যালেঞ্জ থেকে যায়, আমাদের অল্প সময়ে বহু রকম গাড়ি এবং যাত্রী মহাসড়কে আমরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। এই সময়টাতে রাস্তাটাকে নিরাপদ রাখা, নির্বিঘ্ন রাখা, এটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় যানজট হয়ে থাকে সাধারণত, সেই সমস্ত জায়গায় আমরা ভাসমান দোকানগুলো, অবৈধ স্থাপনাগুলো এগুলো উচ্ছেদ করেছে এবং এটা অব্যাহত আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কের যেসব স্থানীয় সংস্কার কাজ চলছে সেগুলো ঈদের আগেই চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে নেওয়া এসব উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার অপেক্ষা ঘরমুখ মানুষের। মামদুহা রাইসা, জাগো নিউজ। গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, তেল সংকটকে অজুহাত বানিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালের নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আপনি কি নিশ্চিত এটা নির্ধারিত বাড়াচ্ছে নাকি আগে নেওয়া বাড়াচ্ছে? আমি একটু ক্লিয়ার করি আপনাকে। নির্ধারিত ভাড়া যেটি, তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে, সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন, সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন, গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিকরা এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন? কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন সমিতির নেতা আছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অপরাধ তদন্ত বিভাগ ও বাংলাদেশ পুলিশের বৃহৎ 3টি ইউনিটের বিশেষ শাখায় নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেউদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে আজ। এই দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। সব ঠিক থাকলে ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে সোমবারই প্রজ্ঞাপন জারি করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানান, শিক্ষামন্ত্রীর দপ্তরে 150 জন অধ্যাপকের তালিকা জমা পড়েছিল। মন্ত্রী তালিকা ও তাদের সিভিগুলো দেখে তা মার্কিং করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। সেখান থেকে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত জানিয়েছেন। এটি বিশ্ববিদ্যালয় দুটির আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলেই প্রজ্ঞাপনে জারি করা হবে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন মুখ আসছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকে সরিয়ে দিয়ে তার জায়গায়ও নতুন মুখ আনা হবে। জবির উপাচার্য পদে আসতে পারেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পদত্যাগপত্র পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র দেন। শিক্ষা মন্ত্রণালয় এবং UGC সূত্র জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। সচিবকে পাঠানো পদত্যাগপত্রের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে। তাতে তিনি শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। পদত্যাগপত্রে অধ্যাপক SMA ফায়েজ উল্লেখ করেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন। যদিও UGC সূত্র বলছে, সম্প্রতি শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে ডক্টর আনম এহসানুল হক মিলন UGC চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন। পাশাপাশি UGC-তেও গুঞ্জন ছড়িয়েছে যে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে। এই কারণে তিনি আগেই পদত্যাগ করতে পারেন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেশের অন্যতম বৃহৎ BFDC মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মহিপুরে তীব্র ডিজেল সংকটে শত শত মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারছে না। এতে ঈদের ঠিক আগ মুহূর্তে বিপাকে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিজেল না পাওয়ায় মাছ বিক্রি করে ফিরে আসা ট্রলারগুলো বিভিন্ন খাল ও ঘাটে নোঙর করে রাখা হয়েছে। এতে একদিকে যেমন জেলেরা কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে ট্রলার মালিকদেরও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে মহিপুরের রাজা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আসিফ মাহমুদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে ডিপো থেকে কোটা ভিত্তিক তেল সরবরাহ করা হচ্ছে। ফলে পরিবহন ছাড়া অন্য খাতে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাহলে তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুয়াকাটাতে যে পাম্পগুলো আছে সেখানে জেলেদের তেলের সংকট রয়েছে, আমাদের অনেক ভোটি সমুদ্রে যেতে পারছে না। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে একটি প্রত্যয়নপত্র দিয়েছে আমাদের এই অঞ্চলের যে পাম্প মালিক আছে তাদেরকে, যাতে এখানে জেলেদের চাহিদা অনুসারে তেল তারা ডিপো থেকে আনতে পারে। আমরা আশা করি। পটুয়াখালীর রাঙামালী উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা বিপুল পরিমাণ তরমুজ নদীর স্রোতে ভেসে গেছে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। রোববার বিকেলে চরমন্তাজ ইউনিয়নের দাঁড়ভাঙ্গা স্লুইজ ঘাট এলাকা থেকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা যাওয়ার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপথে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তরমুজগুলো পানিতে পড়ে গিয়ে নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। ঘটনার সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারের লোকজন দ্রুত এগিয়ে এসে পানিতে ভেসে যাওয়া তরমুজ উদ্ধারের চেষ্টা করেন। তারা বেশ কিছু তরমুজ উদ্ধার করতে সক্ষম হলেও অধিকাংশ তরমুজ নদীর স্রোতে ভেসে যায়। স্থানীয় তরমুজ চাষিরা জানান, এই ঘটনায় কৃষক ইলিয়াস গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তরমুজ বিক্রির জন্য তিনি সেগুলো নদীপথে গলাচিপা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ট্রলার ডুবির ঘটনায় তার উৎপাদিত তরমুজের বড় একটি অংশ নদীতে ভেসে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান পটুয়াখালী জেলার রাঙামালী উপজেলা কৃষি কর্মকর্তা।
চট্টগ্রামের মিশরে 46 কার্টন খেজুর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে খেজুরগুলো বিতরণ করা হয়। সরকারিভাবে বরাদ্দ পাওয়া 37 কার্টন ও মিশরের সংসদ সদস্য নুরুল আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে 46 কার্টন খেজুর দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, সরকারিভাবে বরাদ্দ 46 কার্টন খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের 54তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজ্জেল ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে যে ইয়া জাহরা অপারেশন কোডের অধীনে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। দ্বৈত ওয়ারহেড সহ সুপার হেভি খোরামশার, খাইবার, কদর এবং এমাদ সহ অসংখ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানার জন্য সেজ্জেল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রতিশোধমূলক হামলার সময় সেজ্জেল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। ড্রোন সম্পর্কিত ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকারীদের তাদের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দুবাই পুলিশ বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর টানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। কারো জরুরি কাজ থাকলে চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, সিভিল ডিফেন্স টিম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানার ফলে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শেষ মুহূর্তে নাটকীয়তায় অ্যানফিল্ডে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের 90 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিচার্লিসন গোল করে লিভারপুলের বিপক্ষে 1-1 সমতা এনে দেন। এই গোলের মাধ্যমে টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ ইগোর টিউডর 5 ম্যাচের মধ্যে প্রথম পয়েন্ট পেলেন। গোল হতেই টেকনিক্যাল এরিয়া থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। এই ড্রয়ের মধ্য দিয়ে পঞ্চম স্থানে উঠে এলো লিভারপুল। 30 বলে 49 পয়েন্ট লিভারপুলের। 30 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 16তম স্থানে রয়েছে টটেনহ্যাম। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রেনাল্ড কলো মুয়ানি দুর্দান্তভাবে বল ধরে ডিফেন্ডার ভির্গিল ফন ডাইককে সামলে পাস বাড়ান রিচার্লিসনের দিকে। এরপর ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে জালে বল পাঠান। এই ড্রয়ের ফলে টটেনহ্যাম অবনমন অঞ্চলের ঠিক উপরে উঠে এসেছে, যদিও তাদের অবস্থান এখনো ঝুঁকিপূর্ণ। অন্যদিকে প্রথমার্ধে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে না পারায় হতাশ হয়েছে লিভারপুল। ম্যাচ শেষে অ্যানফিল্ডের সমর্থকদের দুয়ো শোনা যায়, যা কোচ আর্নে স্লটের দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাবার পথে হাঁটলেন তারেক রহমান। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শাহপাড়া থেকে কর্মযজ্ঞের সূচনা। এবার ওই যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই, সাফ জানালেন সড়ক মন্ত্রী।
বড় পরিবর্তন, র্যাবের উচ্চ পদে ডিজি হলেন হাবিব, সিআইডি প্রধান মোসলে। ঢাবি জবির ভিসি নিয়োগ হতে পারে আজ, আলোচনায় 2 অধ্যাপক। প্রথমবারের মতো সেজ্জল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, ফ্লাইট স্থগিত। এবং শেষ মুহূর্তে রিচার্লিসনের গোল, লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম, অ্যানফিল্ডের সমর্থকদের দুয়ধ্বনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।